নিষ্ঠুর, গরিবের অবস্থা খুব ভয়াবহ। এইরকম হত্যাকাণ্ডের রাজনীতি, বিএনপির রাজনীতি তো নিষ্ঠুর, এত নিষ্ঠুর, এরা হাইকমান্ড মানে না। আজকে হাইকমান্ড না মানার কারণে এই হত্যাকাণ্ড। গতকালকে ময়মনসিংহের গৌরীপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ছাত্রদল কর্মী হৃদরোগে আক্রান্ত হয়ে নিহত হন এবং আজকে মুন্সিগঞ্জের দুই গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির সেখানে একজন বিএনপি কর্মী নিহত হয়েছেন এবং দুইজন গুরুতর আহত রয়েছেন। গত পরশুদিন কুমিল্লাতে জন মহিলা প্রার্থীর উপরে বিএনপির আর এক প্রার্থীর হামলা। তো সামগ্রিক পরিবেশ এবং বিভিন্ন জায়গায় নমিনেশনকে কেন্দ্র করে যে ধরনের সংঘর্ষ তারা জড়িয়েছে, এরপরে তাদের দুইজন তিনজন ক্যান্ডিডেট, সব কিছু নিয়ে আজকের এই আলোচনা। তো দুইজন তিনজন ক্যান্ডিডেট সেটা নিয়ে আরও আগেও কথা বলেছিলাম যে তাদের এই যখন চূড়ান্ত নমিনেশন দেওয়া হবে তারপরে কিন্তু অনেক জায়গায় বিদ্রোহী প্রার্থী দাঁড়াবে, যেটা 2024 সালে নির্বাচনে আওয়ামী লীগের সময় হয়েছিল। আওয়ামী লীগের ক্যান্ডিডেট দেওয়ার পর সেখানে আবার স্বতন্ত্র হিসেবে দাঁড়িয়েছিলেন আওয়ামী লীগের আরেকটি গ্রুপ। তো বিএনপিরও সেটি হবে এবং এরই মধ্যে তাদের অন্তকোন্দল ক্রমশই প্রকাশ্যে এসেছেন এবং দলীয় শৃঙ্খলার যারা দায়ে বহিষ্কৃত হয়েছেন তাদেরকে আবার বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হয়েছে। এটা আমরা জানি যে নির্বাচনের আগে তাদের সেটি তারা প্রত্যাহার করে নেবেন, এটি স্বাভাবিক এবং সাময়িক সময়ের জন্য। কিন্তু তারা তাদের কার্যক্রম কিন্তু তারা চালিয়েছেন। এটা হচ্ছে মানুষকে আইওয়াশ করা, জাস্ট মানুষকে বোঝানো যে আমরা বহিষ্কার করেছি যাতে বলতে পারে। এটা হচ্ছে একটি আইওয়াশ, রাজনৈতিক আইওয়াশ। তো এই যে হত্যাকাণ্ডগুলো, এর দায়ভার কে নিবে? এই হত্যাকাণ্ডগুলো কি হত্যাকাণ্ড নয়? সাধারণ আমরা যেটা মনে করি, কাউকে হত্যা করা হলে তার বিচার বা তাদেরকে গ্রেপ্তার করার যে আইনি প্রক্রিয়া বা সরকার বা পুলিশ যে তৎপরতা দেখায়, এবং এই দুই গ্রুপের সংঘর্ষে বা রাজনৈতিক সংঘর্ষে যেসব লোক মারা যায় সেখানে কিন্তু পুলিশের সেই তৎপরতা দেখা যায় না এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে নীরব ভূমিকা পালন করে। মুন্সিগঞ্জের যে ঘটনাটা সেটা নিয়ে যদি বলি, মুন্সিগঞ্জে এর আগে 2 নভেম্বরও সেখানে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সেখানে একজনকে গুলি করে মারা হয় এবং আজকেও। তাহলে প্রশাসন এই মুন্সিগঞ্জের কেন অস্ত্রগুলো উদ্ধার করছে না? এবং এর আগে কয়েক দফায় কিন্তু মুন্সিগঞ্জ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রায় সময় কিন্তু সংঘর্ষের ঘটনা ঘটছে। তাহলে তাদের কেন আইনের আওতায় আনা হচ্ছে না? এবং বিএনপির যে অন্ধকুন্দলে এ পর্যন্ত প্রায় 1 থেকে 150 মানুষ মারা গেলে এর দায়ভার কে নেবে? এবং এই যদি 100 আসনে বা 100টা উপজেলায় যদি মানুষ 100 জন মারা গিয়ে থাকে তাহলে কয়জনকে গ্রেপ্তার করা হয়েছে? 100 জন যদি মৃত্যুবরণ করে সেখানে তো অন্তত 100 জন ক্রিমিনাল থাকার কথা, অপরাধী থাকার কথা, সেটাও আমরা দেখছি না। তাহলে অন্তকুন্দলে মানুষ মারা গেলে সেটার কি বিচার হবে না? তাহলে বিএনপি তাদের নিজস্ব কর্মীদেরকেও তারা রেহাই দিচ্ছে না, নিজস্ব কর্মীরাও তাদের কাছে সেফ না। তাহলে ইলেকশনটা কিভাবে করবে সরকার? সরকারের আসলে সব কিছুই আমরা রহস্যজনক মনে হচ্ছে। তিনি সরকারে বসে আছে ঠিকাদারে, কিন্তু দেদারসে অপরাধ হচ্ছে, অপকর্ম করছেন, তারা ঘুরে বেড়াচ্ছেন, তার মানুষকে থ্রেট করছেন, মানুষের জমি দখল করছেন, কেউ চাঁদাবাজি করছেন, টেন্ডার, সব কিছু দেদারসে চলছে, কিন্তু সরকার এখানে কিরকম একটি নীরব ভূমিকা পালন করছেন। অর্থাৎ অপরাধ যে করবেন তাকে যে শাস্তির আওতায় আনা উচিত সেটা তারা করছেন না। আমি বলি যে অপরাধ যেই করুক, সেটা বিএনপি হোক, সেটা এনসিপি হোক, জামাত হোক, যারাই করবে তাদেরকে গ্রেপ্তার করবেন। এটা হচ্ছে বাংলাদেশের মানুষের চাওয়া যে সামান্যতম থ্রেটে যেন না থাকে এবং একটা মানুষ তার যে ব্যবসা প্রতিষ্ঠান সারাদিন করে তারপরে সন্ধ্যাবেলা তিনি বা রাতের বেলা যেন তিনি তার টাকা মোবাইল নিয়ে যেন বাড়িতে নির্বিঘ্নে যেতে পারে, এটা নিশ্চয়তা রাষ্ট্র দেবে। কিন্তু সেই রাষ্ট্র কেন জানি নীরব ভূমিকা পালন করছেন এবং স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে শুরু করে সকল অর্গান অর্থাৎ উপদেষ্টা পরিষদ যেমন কীরকম জানি একটি ঝিমিয়ে পড়ার ভাব। তাদের এই ভাবটা কি আসলে নির্বাচন পেছানোর কোনো কারণ কিনা বা নির্বাচন পেছাতে চায় কিনা, যে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংঘর্ষ হলে নির্বাচন পেছনের একটি যে পায়তারা বা নির্বাচন পেছাতে পারবে বা এই একটু অজুহাত তৈরি করা, সেটা কিনা, সেটা নিয়ে কিন্তু সমস্ত মানুষের কিন্তু এখন আলোচনা যে সরকার কেন এদেরকে গ্রেপ্তার করছেন না, সরকার আসলে কি করতে চাচ্ছেন, সরকারকে নির্বাচনটা আসলে ফেব্রুয়ারি মাসে করতে চাচ্ছেন না, না রাজনৈতিক দলগুলো চাচ্ছে না। রাজনৈতিক দলগুলোর মধ্যে বিএনপির বেশি আগ্রহ রয়েছেন এবং অন্যান্য দলগুলো সংস্কারের পক্ষে এবং তারাও আগ্রহ করছেন যে নির্বাচন হোক বা সংস্কার করে নির্বাচনটা দেওয়া হোক। কিন্তু সেখানেও সরকার কেন জানি ঐকমত্য কমিশনের মধ্যে যে ঐক্য হয়েছিল সেখানেও ফাটল এবং সবাইকে ঐক্য করা সম্ভব হয়নি। এখন ঐকমত্য কমিশন নিয়েও তারা প্রশ্ন তুলছে।
তো কথা হলো এখন এই যে সরকার নীরব ভূমিকা পালন করছে। আজকে ঢাকাতে ন্যাশনাল মেডিকেলের সামনে একজনকে প্রকাশ্যে গুলি করে ২ জনকে যেতে দেওয়া হয়েছে। ভিড়ভাট্টা এলাকা এখানে। এবার কোর্টের অপোজিট রাস্তায় আ ঘটনাটি ঘটেছে। সেখানে কেউ তাকে বাধাও দেয়নি। তারা গুলি করে হেঁটে চলে গিয়েছেন এবং বিভিন্ন জায়গায় ককটেলের ঘটনা ঘটেছে যেহেতু ১৩ তারিখে একটি রায়কে কেন্দ্র করে এবং আওয়ামী লীগের একটি কর্মসূচিকে ঘিরে সারা বাংলাদেশের পরিস্থিতি একটি উত্তাল হয়ে আছে এবং বিভিন্ন জায়গায় গাড়িতে আগুন থেকে শুরু করে ককটেল নিক্ষেপ করা সবকিছুই কিন্তু চলছে, জটিকা মিছিল চলছে। তো এইরকম একটি পরিবেশে সরকার আসলে নির্বাচন করতে পারবে না কিংবা এবং নির্বাচন যদি করতে চায় আওয়ামী লীগ এখানে প্রতিহত করার চেষ্টা করবে কিন্তু করেও বেশি একটি লাভ হবে সেটাও না। এখন প্রশ্ন হলে এই হত্যাকাণ্ডের জন্য কি কোনো রাজনৈতিক দল যারা করছেন তারা কি জড়িত না? এবং তারা বলছেন যে তারা মদিনার ইসলামকে আসলে বাংলাদেশে চায় বা মদিনার ইসলামে বিশ্বাস করে, শরিয়া আইনে বিশ্বাস না করলেও মদিনার ইসলামটাকে তারা মানেন। তাহলে মদিনার ইসলামে কি লেখা আছে যে রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে অর্থাৎ নিজের দলের কর্মীদেরকে ২ গ্রুপে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বা জমি দখল বা বাজার দখল বা রাস্তা দখল, ফুটপাত দখল নিয়ে যে ২ গ্রুপে মারামারি করে সেখানে একজনকে মেরে ফেলা, সেটা আসলে মদিনার ইসলামে আছে কিনা সেটা আসলে বিএনপি বলতে পারবে। বিএনপি আসলে কোনটায় বিশ্বাস করে এবং একজন নারী প্রার্থীর উপর যেভাবে হামলা করা হয়েছে, তিনি যাওয়ার পথে তিনি কোনরকম দৌড় দিয়ে আসলে তার কর্মীরা তাকে নিয়ে গিয়েছেন। তো এই হচ্ছে তাদের মদিনার ইসলামের অবস্থা। তারা মদিনার ইসলাম কায়েম করতেছে এবং সেটাকে তারা বিশ্বাস করে। অথচ তাদের মহিলা নেত্রীরা বা মহিলা নেত্রীরাও তাদের কাছে সেফ না এবং এর আগেও অনেক ঘটনা ঘটেছে। তো সামনে যখন তাদের ফাইনাল নমিনেশন অর্থাৎ চূড়ান্ত নমিনেশন ঘোষণা করা হবে তারপরে হয়তোবা আরো সংঘর্ষ বাড়তে পারে। এখন বিএনপির ২-১ দিন হয়তো পরিবেশ কিছুটা শান্ত থেকেছিল। কিছু জায়গায় অবরোধ হয়েছিল এবং তারা প্রতিবাদ কর্মসূচি করেছিলেন এবং একজন দেখলাম যে কমেন্ট করেছিলেন, অনেকে ভেবেছিলেন বিএনপি নমিনেশন ঘোষণা করার পর অনেক হানাহানি রাহাজানি হবে, সেটা হয়নি আলহামদুলিল্লাহ। তো ফাইনাল বা চূড়ান্ত নমিনেশনের পর আসলে বোঝা যাবে অথবা নির্বাচন যত ঘনিয়ে আসবে তফসিলের পরে তাদের কয়জন প্রার্থী হয় বা নমিনেশনের বাইরে গিয়েও কেউ প্রার্থী হয় কিনা সব বিষয় নিয়ে কিন্তু আসলে এখন মোটামুটি রাজনৈতিক যে উত্তাপ সেটি ছড়াচ্ছে এবং নির্বাচন এবারে একটু উৎসবমুখর পরিবেশে হতে পারে বলে মানুষ ধারণা করছে আওয়ামী লীগ ব্যতীত বা আওয়ামী লীগের মতো অনেকে ভোট পরিবেশ সুষ্ঠু ভোট হলে তো ভোট কেন্দ্রে যাবেন যারা সাধারণ ভোটার রয়েছেন অর্থাৎ যারা যখন যেদিকে ঝোঁক থাকে অথবা তাদের যে নির্বাচনের কাছাকাছি সময় তাদের ডিসিশন মেকিং করে সেখানে অনেকেই ভোট কিনতে যাবেন। তো প্রশ্ন হলো সরকার আসলে কেন এইখানে নীরব ভূমিকা পালন করছে এটা নিয়ে কিন্তু সাধারণ নাগরিকরা অনেক চিন্তিত। সরকারের আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও দিন দিন অবনতির দিকে যাচ্ছে যেটা উন্নতির পথে হওয়ার কথা ছিল কিন্তু তারা করছেন না। কি কারণে করছেন না এটা নিয়ে কিন্তু প্রশ্ন তোলা উচিত এবং এই প্রশ্নগুলো সরকারকে বারবার করা উচিত। সরকার এখানে কেন ব্যর্থ হচ্ছে এবং সরকারের যে অর্গানগুলো আছে বা তাদের যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছেন তারা কেন কাজ করছেন না, গোয়েন্দা সংস্থা কেন কাজ করছেন না সেসব বিষয়ে এবং ইতিমধ্যে সেনাবাহিনীও কিন্তু এখনো মাঠে রয়েছেন তারপরে কিন্তু অপরাধের পরিমাণ তো কমছে না, ক্রমই বাড়ছে এবং তাদের যে অস্ত্র উদ্ধারের যে অভিযান সেটাও কেন তারা জোরদার করছে না এবং মানুষের কাছে যে পরিমাণে অস্ত্র রয়েছে সেটাও যদি নির্বাচনে হয় তাহলে এ দেশে অনেক হানাহানি বা খুনাখুনি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেখান থেকে কিন্তু সরকারকে অবশ্যই এসব বিষয়ে কাজ করা উচিত এবং এসব বিষয় নিয়ে কথা বলা উচিত।